আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের সম্ভাবনা নেই জানিয়েছেন আইন উপদেষ্টা। দলটি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বলেছেন ডাক্তার জাহিদ। আওয়ামী লীগ ইস্যুতে প্রধান উপদেষ্টার মন্তব্যে প্রকট হয়েছে সরকারের নড়বড়ে অবস্থান, অভিমত বিশ্লেষকদের। এতে রাজনীতিতে অবিশ্বাস আর বিভেদ সৃষ্টির শঙ্কা। বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধের দাবি, বিএনপির 4 নেতার ছেলে সহ আরো 15 জনের প্রার্থিতা প্রত্যাহার। বিহিত পূজার মধ্য দিয়ে চলছে মহানবমী। ভক্ত পুণ্যার্থীদের হৃদয়ে বিষাদের সুর। বিজয়া দশমীতে দেবীর বিসর্জন কাল। ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, ভবন নির্মাণে সতর্ক ও সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী 72 ঘন্টা ঢাকা সহ সারা দেশে ভারী বর্ষণের আভাস আবহাওয়া অধিদপ্তরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। আসিফ নজরুল বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠে। অশান্ত পাহাড় প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। তার আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। গণহত্যায় যারা আদেশ দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী হোক আর অতি উৎসাহী যে কেউ হোক, গণহত্যা যারা করেছে, যারা লুট করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচার হলে, অনুশোচনা করলে তাদের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই সোচ্চার ছিল, এখনও আছে, এবং আমরা বিশ্বাস করি কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণের লেকে মাছের পোনা উন্মুক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই কথাটার মধ্যে যে 5 বছর থাকতে বলেছে, 50 বছর থাকতে বলেছে, এইটা তো মানুষ শুনতে চায়নি। মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন, এবং গণতন্ত্রের অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন। এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায়, এটা তো মানুষ প্রত্যাশা করে না। বিএনপি ও গণতন্ত্রের জন্য আন্দোলনকারী শক্তির যে ঐক্য হয়েছিল সেই ঐক্য বজায় রেখে আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য আওয়ামী লীগ ইস্যুতে সরকারের নড়বড়ে অবস্থান আরও প্রকট হয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এ ধরনের বক্তব্য দেশের রাজনীতিতে অবিশ্বাস আর বিভেদ সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা তাদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ব্যাপক আন্দোলনের মুখে গেল 10 মে জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়ার সম্ভাবনা নিয়ে সম্প্রতি বিদেশি এক গণমাধ্যমকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের পর থেকে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরবে বা ফিরতে চায় দায় স্বীকার করে বা ক্ষমা প্রার্থনা করে দেশের মানুষের কাছে যে কোনো বক্তব্য আমরা কিন্তু গত 13-14 মাসে দায়িত্বশীল কোনো জায়গা থেকে সেটা কিন্তু আমরা দেখিনি। সরকার আওয়ামী লীগের প্রশ্ন যে দ্বিধা আছে, দলাচল আছে, অস্পষ্টতা আছে, সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। দেশের ভেতরে বা বাইরে আন্তর্জাতিক পরিসরে যে এক ধরনের চাপ কাজ করছে, সেটা মনে হয় সরকারের আচরণ বক্তব্য দেখে এক এক সময় এক এক বক্তব্য থেকে সেটা কিছুটা অনুমান করা যাচ্ছে। ইনক্লুসিভ নির্বাচন তো হবে যারা আসলে রাজনৈতিক দল তাদের মধ্যে। যে রাজনৈতিক দল গণহত্যার অভিযোগে অভিযুক্ত, আপনি কি হিটলারের পার্টিকে নিয়ে জার্মানিতে ইনক্লুসিভ ইলেকশনের কথা কেউ বলে? বলবে নাকি? আন্তর্জাতিক মহলের এইসব বিষয়ে জানার অধিকার আছে। আপনি আন্তর্জাতিক মহলকে তো বলবেন যে কেন আওয়ামী লীগ এই সময়ের মধ্যে আসলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না বাংলাদেশে। আওয়ামী লীগ ইস্যুতে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের ফলে দেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা তাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের আসলে অভিযোগ আছে, রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে সেরকম অভিযোগ আছে। এই আইনগত অভিযোগ তাদের নিষ্পত্তি করে এসে তাদেরকে আসলে কার্যক্রম পরিচালনা করতে হবে। সেই কথাটা কেন তিনি বলতে পারেন না কিংবা তিনি বলেন না, সেই বিষয়টা আসলে একটা ধোঁয়াশা তৈরি করছে এবং এখানে এক ধরনের রাজনৈতিক মহলে এক ধরনের একটা অস্থিরতা তৈরি হবে বলে আমাদের ধারণা। ইচ্ছা করলে কোনো পক্ষকে আপনি খুশি করার জন্য আজকের সিদ্ধান্ত নিচ্ছেন, কালকে আবার পরিবর্তন করছেন, পরশুদিন আরেকটা সিদ্ধান্ত নিচ্ছেন। এটা আখেরে এটা সরকারি ভূমিকাকে বিতর্কিত করবে, সরকার নিজেরা অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়বে এবং দলগুলোর মধ্যেও একটা বিভক্তি বিভাজন জায়গাটা কিন্তু থাকবে আর কি। জুলাই গণহত্যার দায় স্বীকার এবং বিচারের মুখোমুখি হওয়ার আগে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা কঠিন বলে মনে করছেন তারা। বাংলায় যেটা জেনোসাইড। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিসিবি নির্বাচন পরিচালক পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বড় চমক দিলেন তামিম ইকবাল। সরে দাঁড়ালেন নির্বাচন থেকে। তার সাথে আরো 15 প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন নিজের নাম। 34 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি নির্বাচন কমিশন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর বাংলাদেশ ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করার কথা বলেছেন তামিম। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে নাটকীয়তা। 25 পরিচালকের ভোটার লড়াইয়ে আমিনুল ইসলাম, তামিম ইকবাল সহ ছিলেন আরও হেভিওয়েট প্রার্থী। উত্তাপের রং ছড়িয়েছিল বিসিবি প্রাঙ্গণে। তবে সময়ের সাথে প্রতিদ্বন্দ্বিতার বদলে সমঝোতার দিকে যেতে থাকে নির্বাচনের গতিপথ। অবশেষে তা রূপ নেয় নাটকীয়তায়। মঙ্গলবার বিতর্কিত 15 ক্লাবের কাউন্সিলরশিপে হাইকোর্টের স্থগিতাদেশের পরই গুঞ্জন ওঠে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন তামিম। অবশেষে সত্যি হলো তাই। নির্বাচন ফিক্সিংয়ের অভিযোগে সরে দাঁড়ান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বুধবার সকালেই নাম প্রত্যাহার করে নেন তিনি। আমরা উইথড্র করেছি আর এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। কারা কারা কোন ধরনের ইনভলভমেন্ট এখানে রেখেছেন, কী ধরনের ইন্টারফারেন্স হয়েছে। তামিমের পর বিএনপির 3 নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু ও সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম, আর তাদের সাথে রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান আসিফ রব্বানী, সাব্বির আহমেদ রুবেল, মীর হেলাল ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীররা নির্বাচন বয়কট করেন। সমঝোতা হয় ফেয়ারনেসের ভিত্তিতে, যৌক্তিকতার ভিত্তিতে এবং এখানে সমতার ভিত্তিতে। ঠিক আছে, একটা অসম যখন একটা পজিশন থাকে, যখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না তখন সমঝোতার কোনো প্রশ্ন আসে না। এখন পুরো জিনিসটাই প্রভাবিত। ইসি গঠিত হওয়ার পরে তারপরে আর কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। ইসি যে সিদ্ধান্ত নেবে সেটাই। কিন্তু এখানে কি ইসি এই সিদ্ধান্ত নিয়েছে যে 15টি ক্লাব বাদ, তাদের ভোটাধিকার দিতে পারবে না? আমরা এটা থেকে সরে এসেছি বিভিন্ন কারণে। এটার অন্যতম কারণ ক্লাবগুলির প্রতি যে অবিচার করা হয়েছে সেটার জন্য। প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে। এটাকে কোনো রকম অন্যদিকে কেউ যে ভাই নোংরামি বলে নিয়ে বলে, আমি যেখান থেকে ফেরত আসছি এরপর দেখার কিছু নাই। 50 প্রার্থীর মধ্যে 16 জন নাম প্রত্যাহার করায়
পরিচালক পদের প্রার্থী এখন 34 জন। এতে সাবেক ক্রিকেটার ও গায়ক আসিফ আকবর, সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক সহ কয়েকজনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে। 16টায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য, আর 16টায় আমরা নিয়েছি। টোটাল প্রার্থী ছিল 50 জনকে 16টা বাদ দিলে এখন আমাদের 34টা। ব্যক্তিগত কারণ স্বেচ্ছায় নিজে সজ্ঞানে উনি ওইখানে সব প্রত্যেকটা কারণ উল্লেখ আছে আমাদের আবেদনপত্র আমাদের সংরক্ষিত আছে। আসলে এটা কি ভায়োলেশন অফ কোর্ট হয় কিনা, কারণ আদালত আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপনারা চলে গেলেন, যেটা হচ্ছে আপনি হাইকোর্টের আদেশের এগেনস্টে আপনি ক্ষুব্ধ হয়ে আপনি সুপ্রিম কোর্টে আপনি কিন্তু আপিল বিভাগে কিন্তু আপিল করতে পারতেন। সেখানে আপিল বিভাগের চেম্বার জজ একটা আদেশ দিত, সেই আদেশটা আপনাদের পক্ষে যেতেও পারতো, কিন্তু আপনি সেই পর্যন্ত অপেক্ষা না করে এই জায়গাটা চলে যাওয়া এটা ঠিক না। আর জেলা বিভাগ থেকে যে আপনার যে কাউন্সিলররা আসবে সেটা কিন্তু মামলা চলমান। আপিল বিভাগের শুনানি হওয়ার কথা 5ই অক্টোবর, অর্থাৎ কিন্তু একটা সুযোগ ছিল, কিন্তু যদি ওই আপিল বিভাগের শুনানিতে যদি আপনার ওই প্রথম যে 53 জন কাউন্সিলর যারা তাদের কিন্তু আবার কাউন্সিলরশিপ ফিরে পাওয়ার কথা, তাহলে কিন্তু নির্বাচনের উপরে আপনি আদালত থেকেই কিন্তু নির্বাচনের উপর স্থগিতাদেশ আনতে পারতো বা নির্বাচনটাকে আরও পিছিয়ে নিতে পারতো। আগামী 6 অক্টোবর পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে 25 পরিচালকের ভোটে হবে বিসিবি সভাপতি নির্বাচন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় আজ মহানবমী। মণ্ডপে মণ্ডপে চলছে প্রার্থনা, সঙ্গে বিদায়ের সুর। কাল দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবেন ভক্তরা। মর্ত ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। হিন্দু শাস্ত্র মতে এবার দেবী এসেছেন গজে, যাবেন দোলায় চড়ে। মোহাম্মদ ফারুক হোসেনের ক্যামেরায় আসমা আক্তার নূপুরের রিপোর্ট। কল্পারম্ভ বিহিত ও সন্ধি পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের মহানবমী। বুধবার সকালে মহাস্নানের পর রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ দেশব্যাপী মণ্ডপে মণ্ডপে এই পূজা হয়। নানা আচারের পর ভক্তরা দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেন। হিন্দু শাস্ত্র মতে সাধারণত মহা অষ্টমীর শেষ এবং মহানবমী তিথির সংযুক্ত সময়ে সন্ধি পূজা হয়। এই সন্ধিক্ষণেই দেবী দুর্গার হাতে অসুর বধ হয়েছিল। শাস্ত্রমতে মহানবমীতেই দেবীর বন্দনায় সমাপ্তি, তাই ভক্তরা প্রার্থনা করতে থাকেন দেবীর উদ্দেশ্যে। যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হয়। 108টি পদ্ম, আম কাঠ, ঘি দিয়ে করা হয় এই যজ্ঞ। আজকে আমরা সমস্ত দেবতার পূজা করেছি, একেবারে সব থেকে স্বর্গের যত দেবতারা আছেন মা সহ সকলকে নিয়ে পূজা করেছেন। তাই আমাদের আজকে 16 কলায় পূর্ণ পূজা, আমাদের আজকে 16 কলায় পূর্ণ শান্তি, আমাদের সমস্ত আপদ বিপদ থেকে মুক্তি, আমাদের মর্তবাসীর জন্য সকলের জন্য একটা পূর্ণ মুক্তি। মহানবমীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শত শত ভক্ত পুণ্যার্থীর ভিড়। জগতের শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। মা তুমি সবার ভিতরে আনন্দ দিয়ে যাও, সবাই যেন সারা বছর আনন্দে থাকতে পারে। আমাদের দেশে যাতে শান্তি ফিরে আসে, সবাই যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, এটাই মা দুর্গার কাছে চাওয়া। প্রার্থনা করি যে মানুষ যেন সবাই ভালো থাকে, আর আমি যেমন ভালো থাকি, যেমন পড়াশোনা ভালো করি। আজকে নবমীর দিনে আমাদের মধ্যে একটা বিদায়ের সুর বাজছে। মা চলে যাবেন আগামীকাল, মাকে বিসর্জন দিব, কিন্তু প্রতি বছর মা তো আমাদের মধ্যেই আসেন। আমরা যেন সবাই একে অপরের সুখ দুঃখ ভাগ করে যেন আমরা বসবাস করতে পারি, এটাই আমার মা দুর্গার কাছে প্রার্থনা। দেশে সব জায়গায় শান্তি বিরাজ করুক, এটাই প্রার্থনা করছি। সকাল 10:30টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন বিজিবির পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। জানান, এবছর পূজা শুরুর পর থেকে এখন পর্যন্ত পূজাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী সমূহ কাজ করেছে এবং তার সুন্দর ফলও পেয়েছে। নির্বিঘ্নে সবাই বিভিন্ন স্থানে পূজা উৎসব পালন করতে পেরেছে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মের অনুসারীরা। তাই মহানবমীতেই আনন্দের পাশাপাশি বিষাদের ছায়াও থাকে ভক্ত পুণ্যার্থীদের মাঝে। আর মাত্র একদিন পরেই দেবী দুর্গা ফিরে যাবেন মর্ত থেকে কৈলাসে। তাই মহানবমীতে চলছে দেবী দুর্গার কাছে প্রার্থনা। দেশ ও জগতের কল্যাণে দেবী ভক্তরা প্রার্থনা করছেন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে এ তথ্য জানানো হয়।
দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, আবহমান কাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসেবে তারেক রহমান মনে করেন, উৎসবের ভেতর দিয়েই বাংলাদেশের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রকাশ পাচ্ছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। মানব সভ্যতাকে ধ্বংস করে যারা অপশাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত বলেও উল্লেখ করেন তারেক রহমান। দেশের কোথাও কোথাও দু একটা পূজা মণ্ডপে বিশৃঙ্খলা হলেও রাজধানীর 254টি পূজা মণ্ডপে কোনো বিশৃঙ্খলা হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে এবছর ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। পূজাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হয়নি এবং বাকি সময়েও তেমন কিছু ঘটতে দেওয়া হবে না। গেল 21 মাসে দেশের অভ্যন্তরে 18টি ভূকম্পন অনুভূত হওয়ায় বেশ ঝুঁকিতে বাংলাদেশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, 7 মাত্রার ওপরে কম্পন হলেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা। বিপর্যয় এড়াতে নিয়ম মেনে ভবন নির্মাণের পাশাপাশি এখন থেকেই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা করে অপসারণের জন্য সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। একই সাথে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন। শুভ মাহফুজের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। প্রতি বছরই পার্শ্ববর্তী দেশগুলোতে একাধিক ভূমিকম্প সংঘটিত হয়, যেগুলোর কম্পন অনুভূত হয় ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। তবে সম্প্রতি বেশ কিছু ভূমিকম্প হয়েছে যার উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরেই। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে 126টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 18টি ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরেই। রাজধানীতে নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে অসংখ্য ভবন। বিশেষজ্ঞরা বলছেন, 7 মাত্রার উপরে ভূমিকম্প হলে রাজধানী ঢাকা পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। যদি ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে অন্যান্য দেশের তুলনায়। কারণ হচ্ছে এখানে যে আমাদের বিল্ডিং, এখানে যে মানুষের ডেন্সিটি, এখানে যে রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, এই সব কিছু বিবেচনায় ক্ষয়ক্ষতি বেশি হবে। যেমন 7.8 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হলো নেপালে। এই আর্থকোয়েকে কিন্তু দেখেন 7.8-এ নেপালে প্রায় 8,000 লোক মারা গেছে। কিন্তু বাংলাদেশে যদি এরকম একটা আর্থকোয়েক হয় আরো অনেক বেশি লোক মারা যাবে। এনফোর্সমেন্ট অফ বিল্ডিং কোড, ইমারত নির্মাণ বিধিমালা, এগুলো রাজুক একদমই প্রতিপালন করেনি এবং রাজুক নিজেও বলছে যে তার 70 থেকে 80% ভবনের বিভিন্ন ধরনের ভায়োলেশন আছে। এবং এই যে চোখের সামনে ফ্ল্যাট জোনগুলো ভরাট হয়ে গেল, সেখানে শয়ে ভবন তৈরি হলো, যে ভবনগুলো কোনোটা 10 তলা 12 তলা, বসিলার মতো এলাকাতে বেড়িবাঁধের ওপারে গিয়ে একটা পুরো নগর তৈরি হলো, রাজুক সেটা দেখতে পারলো না বা রাষ্ট্র দেখতে পারলো না। তাহলে সেসব এলাকাতে তো মারাত্মক ভূমিকম্পের ঝুঁকিগুলো রয়েই গেছে। ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি মানুষকে সচেতন করার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সাথে বিল্ডিং কোড মেনে ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরির পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকা শহরের ক্ষেত্রে আমরা বিল্ডিং কোডে এখন যেটা আছে, এটা 7 থেকে 7.5 মিনিটের আর্থকোয়েকের রেজিস্ট্যান্স, একটা শেকিং। এই লেভেলের ভূমিকম্প হলে এই শেকিংটা হবে। কারণ আগের বিল্ডিংগুলো যেগুলো ইম্পর্টেন্ট বিল্ডিং, এগুলো যদি আমি ওইভাবে রেট্রোফিট বলা হয়, স্ট্রেংথেন করি, অথবা যেগুলো একের পুরাতন বিল্ডিংগুলো ভেঙে ফেলে আবার নতুন করে যদি এইভাবে ডিজাইন করে বিল্ডিং করি, তাহলে ক্ষয়ক্ষতি কমে যাবে। এটা একটা। আরেকটা, মানুষকে সচেতন করতে হবে। স্ট্রাকচারালি সেফ ভবন নির্মাণ করা, কারণ হাউজিংয়েরও একটা শর্টেজ আছে, তাহলে এই ব্যালেন্সে যেতে হবে। আর এখন থেকে যে কোনো নতুন ভবন তৈরি করার ক্ষেত্রে বিল্ডিং কোডগুলো দরকার। আবার যদি ভূমিকম্প হয় তাহলে মানুষকে উদ্ধার করার জন্য তো ওপেন স্পেস লাগবে। তো ঢাকা শহর ওপেন স্পেস তো নষ্ট হয়ে গেছে, দখল করে ফেলা হয়েছে। তাহলে ওপেন স্পেসগুলোকে রিস্টোর করা এবং ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে আমাদের এলাকা ভিত্তিক ইভাকুয়েশন স্পট হিসেবে আমাদের কিছু কিছু খেলার মাঠ, পার্ক তৈরি করা দরকার, যেটা ভূমিকম্পের সময় আমাদের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। ডোবা বা জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণ না করার পরামর্শ বিশেষজ্ঞদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
আগামী 72 ঘন্টা ঢাকা সহ সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাত থেকে বিরামহীন বৃষ্টি ঝরেছে রাজধানীতে, থেমে থেমে বজ্রপাত হয়েছে। অবিরাম বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। রাজধানী ঘুরে দেখা গেছে টানা বৃষ্টিতে ধানমন্ডি, এয়ারপোর্ট, বিজয় সরণি, কালশিও, কাজীপাড়ার বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এর কারণে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা দেখা গেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নং স্থানীয় সমুদ্র সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা স্বাভাবিক হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। যত বাধা আসুক না কেন তা প্রতিহত করে ভোট দেবে জনগণ। ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আসাদুজ্জামান বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সকল পথ যখন রুদ্ধ হয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। তাই আগামীতে নির্বাচন কিভাবে হবে তা জনগণই নির্ধারণ করবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। খাগড়াছড়ির স্কুল ছাত্রের মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে মঙ্গলবার রাত থেকে সড়ক অবরোধ স্থগিত করায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা ও যান চলাচল। ছাত্রী ধর্ষণের ঘটনায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার সদর হাসপাতালে করা পরীক্ষা রিপোর্টে 10টি সূচকের সবগুলোই নরমাল এসেছে। এর আগে মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে মেয়েটি নিখোঁজ হয়। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সদর থানায় অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে এই মামলা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জুম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ অবরোধ শুরু হলে রবিবার গুইমারা উপজেলায় সহিংসতায় 3 জন নিহত হন। আহত হন সেনা সদস্য সহ বেশ কয়েকজন বাঙালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। গাজা অভিমুখী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌবহর দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হাই রিস্ক জোনে ঢুকেছে। হামলার পাশাপাশি এই বহরে বাধা দিতে দখলদার ইসরায়েলের অপতৎপরতায় বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ওই বহরে আছেন। বুধবার সকালে গাজা উপকূল থেকে 150 নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় বহরে থাকা 2টি নৌযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পেছনে ইসরায়েলের কারসাজিকে দোষারোপ করেছেন বহরে থাকা স্বেচ্ছাসেবীরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তায় একাধিক ড্রোন দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে তুরস্ক। জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট শাখা। 45টি নৌযানের বহরে পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম, ইউরোপিয়ান পার্লামেন্টের রিমা হাসান ও এমা ফরেও আর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী সহ অন্তত 497 জন রয়েছেন। বহরে থাকা মালয়েশিয়ার 34 জনের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে উৎসাহ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। এদিকে নৌবহরটি গাজায় ভিড়তে দেয়া হবে না উল্লেখ করে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছে কমান্ডোরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের সম্ভাবনা নেই জানিয়েছেন আইন উপদেষ্টা। দলটি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বলেছেন ডাক্তার জাহিদ। আওয়ামী লীগ ইস্যুতে প্রধান উপদেষ্টার মন্তব্যে প্রকট হয়েছে সরকারের নড়বড়ে অবস্থান, অভিমত বিশ্লেষকদের। এতে রাজনীতিতে অবিশ্বাস আর বিভেদ সৃষ্টির শঙ্কা। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধের দাবি। বিএনপির 4 নেতার ছেলে সহ আরো 15 জনের প্রার্থিতা প্রত্যাহার। বিহিত পূজার মধ্য দিয়ে চলছে মহানবমী। ভক্ত পুণ্যার্থীদের হৃদয়ে বিষাদের সুর। বিজয়া দশমীতে দেবীর বিসর্জন কাল। ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, ভবন নির্মাণে সতর্ক ও সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী 72 ঘন্টা ঢাকা সহ সারা দেশে ভারী বর্ষণের আভাস আবহাওয়া অধিদপ্তরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।